জয় হিন্দ, জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব নদীর কার্য সম্পর্কে। তবু আমি একটু রিমাইন্ড করার জন্য বলে দিই কি নদী হচ্ছে কোনো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে, অর্থাৎ কোনো উচ্চ স্থান থেকে যখন বৃষ্টির জল বা তুষার গলা জল বা হিমবাহ গলিত জলরাশিগুলো যখন ভূপৃষ্ঠের ঢাল অনুসারে প্রবাহিত হয়ে কোনো সাগর, মহাসাগর বা হ্রদে গিয়ে মেশে, তখন তাকে আমরা নদী বলবো। জেনে নেব নদীর উৎস কি। আচ্ছা, নদী যে উৎপত্তি হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে? নদীর উৎস হচ্ছে এক কথা বৃষ্টির জল, তুষার গলা জল, হ্যাঁ, হিমবাহ গলা জল, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌমজল, এই সমস্তগুলো থেকে নদীর উৎস। অববাহিকাটা কি আমরা জেনে নেব। কোনো একটি প্রধান নদী, তার উপনদী ও শাখা নদী নিয়ে যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো নদী অববাহিকা। এবার আমরা জেনে নেব ধারণ অববাহিকাটা কি। ধারণ অববাহিকাটা হলো নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো ধারণ অববাহিকা। এবার আমরা জেনে নেব, এবার আমরা চলে আসব নদী কাজ কি, নদী কয়ভাবে কাজ করে থাকে সেই সম্পর্ক আমরা জেনে নেব। এবার নদী উৎস অঞ্চল থেকে নদী যখন মোহনা পর্যন্ত, অর্থাৎ এখানে উৎপত্তি লাভ হয়েছে এবং এখানে পতিত হয়েছে, এই উৎস থেকে মোহনা পর্যন্ত এই নদী তিনটি ভাবে কাজ করে থাকে। কয়টি ভাবে? তিনটি ভাবে কাজ করে। একটা হচ্ছে ক্ষয়, এখান থেকে উচ্চ গতিতে নদীর জলগুলো যখন আসে বয়ে, তখন ক্ষয় করতে করতে আসে, এই ক্ষয়িত পদার্থগুলো বয়ে নিয়ে আসে। এই বয়ে নিয়ে এসে আবার নদীর যেখানে শেষ পতিত হচ্ছে, কোনো সাগর বা মহাসাগরে মিলিত হচ্ছে, সেই জায়গাটাই তো মোহনা। অর্থাৎ নদী এখানে যে মিলিত হচ্ছে, তাহলে এই জায়গাটা মোহনা। এই মোহনায় তখন ক্ষয়িত পদার্থগুলো বয়ে নিয়ে আসে, এখানে এসে জমা করে, অর্থাৎ সঞ্চিত করে। একটা নদী ক্ষয় করছে, একটা বহন করছে, আর একটা সঞ্চয় করছে। এখানে লক্ষণীয় বিষয় হলো নদী তিনটি গতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্ন গতি। তাহলে কয়টি গতি আমরা লক্ষ্য করছি? তিনটি। একটা উচ্চ গতি, একটা মধ্যগতি, আর একটা নিম্ন গতি। এখানে একটু জেনে রাখা ভালো যে নদীতে তিনটি গতিপথ, অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, এই তিনটি গতিপথ লক্ষ্য করা যায়, সেই নদীটিকে আমরা বলবো আদর্শ নদী। আরেকবার বলে দিই, যে নদীতে তিনটি গতিপথ লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, এই তিনটি গতি যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা তাকে কি বলবো? আদর্শ নদী। এই আদর্শ নদীগুলো কি কি? যেমন ভারতের গঙ্গা, ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদীতে তিনটি কিন্তু গতিপথ দেখা যায়, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। ব্রহ্মপুত্র নদেও দেখা যায় তিনটি গতি, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। এবার নীল নদীও দেখা যায় যে মিশরে উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। এইরকম মিসিসিপি, মিশরি নদীতেও তিনটি গতিপথ দেখা যায়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। তার জন্য এই সমস্ত নদীগুলোকে আমরা আদর্শ নদী বলে থাকব। এবার আমরা চলে আসব নদী যে কাজ করে, একটা কাজ করছে কি? ক্ষয় করছে। একটা কাজ করছে কি? বহন করছে। আরেকটা কাজ করছে সেটা সঞ্চয়, ডিপোজিট, জমা করছে। আজকে আমরা জেনে নেব উচ্চ গতিতে নদীর জলের দ্বারা যে কাজ হচ্ছে, উচ্চ গতিতে নদীর জলের দ্বারা ঘর্ষণের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, অর্থাৎ উচ্চ গতিতে জলের তীব্রতা বেশি, এই উচ্চ গতিতে জলের তীব্রতা বেশি হওয়ার ফলে সেখানে ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি গঠিত হয়। কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা চলে আসবো মধ্যগতিতেও কিন্তু ক্ষয়কার্য হয়।
এই মধ্যগতিতে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো হলো নিম্নরূপ। এরপর সে উচ্চ গতিতে ক্ষয় হলো, মধ্যগতিতে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়িত পদার্থগুলো জলের দ্বারা বাহিত হয়ে গিয়ে নিম্ন গতিতে জমা হয়। অর্থাৎ এই জায়গাটাই, এই যে ছবি দেখতে পাচ্ছ, এই জায়গাটায় গিয়ে জমা হয়। জমা হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ব্যাস। এরপর আমরা জেনে নেব উচ্চ গতিতে যে নদী ভূমিরূপগুলো গঠন করে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আমরা জানবো ভি আকৃতির উপত্যকা। এই ভি আকৃতির উপত্যকা কি? পার্বত্য প্রবাহে নদী অধিক শক্তি প্রয়োগ করে, অর্থাৎ সর্বশক্তি প্রয়োগ করে তার নিম্নক্ষয় করতে থাকে। এই জায়গাটায় নিম্নক্ষয় করতে থাকে এবং নিম্নক্ষয় করে এবং উপত্যকা গভীর হতে থাকে। এই উপত্যকা গভীর হতে থাকে, নিম্নক্ষয় অধিক হতে থাকে, উপত্যকা গভীর হতে থাকে। তখন একটা সময় দেখা যায় অনেকটা ইংরেজি ভি অক্ষরের ন্যায় এই ভূমিরূপ তৈরি হলো। তখন এই ইংরেজি অক্ষরের ভি আকৃতির ন্যায় ভূমিরূপ তৈরি হলো বলে একে বলা হয় ভি আকৃতির উপত্যকা। এরপর আমরা জেনে নেব গিরিখাত। গিরিখাতটা হচ্ছে নদীর উচ্চ গতিতে জলের পরিমাণ বেশি এবং তার অর্থাৎ উচ্চ গতিতে জলের তীব্রতার পরিমাণ বেশি। এই তীব্রতার পরিমাণ বেশি থাকার ফলে জলের সাথে বাহিত হওয়া বোল্ডার, ক্লে, পাথর প্রভৃতির অবঘর্ষ পদ্ধতিতে কি হয়, এই নিম্ন ক্ষয়ের পরিমাণটা অধিক হয়। এই নিম্ন ক্ষয়ের পরিমাণটা যখন অধিক হয় তো পার্শ্বক্ষয় কমে যায়, কিন্তু নিম্ন ক্ষয়ের পরিমাণটা অধিক হয়ে যায়। এই অধিক হওয়ার ফলে একটা সময় দেখা যায় তার আকৃতি অনেকটা ইংরেজি আই অক্ষরের ন্যায় ভূমিরূপ তৈরি হয়ে যায়। তার জন্য এই আকৃতির ন্যায় ভূমিরূপটিকে আমরা বলবো কি? গিরিখাত। কি বলবো? গিরিখাত। বোঝা গেল? তাহলে উচ্চ গতিতে নদীর যখন প্রচন্ড গতি, উচ্চ গতিতে নদীর জলের দ্বারা বাহিত হওয়া পাথর, বোল্ডার, ক্লে এই সমস্ত দ্বারা অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয়ের পরিমাণ অধিক হয়। এই নিম্নক্ষয়ের পরিমাণ অধিক হওয়ার ফলে ইংরেজি অনেকটা আই অক্ষরের ন্যায় ভূমিরূপ তৈরি হয়। তখন আমরা তাকে বলবো গিরিখাত। ক্যানিয়ন আছে, ক্যানিয়ন সম্পর্কে একটু জেনে নিই। ক্যানিয়নটা কি? এই উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর জলের দ্বারা প্রবাহিত হওয়া পাথর, বোল্ডার, ক্লে ইত্যাদির মাধ্যম দিয়ে যখন নদীর নিম্নক্ষয় যখন বেশি হয়, এই নিম্নক্ষয় বেশি হতে হতে একটা সময় দেখা যায় তার পার্শ্বক্ষয়ের পরিমাণটা বেড়ে যায়। এই পার্শ্বক্ষয়ের পরিমাণটা যখন বেড়ে যায় তার নিম্নক্ষয়ের পরিমাণটা তুলনামূলক কমে যায়। তখন কি হয়, অনেকটা ইংরেজি ভি অক্ষরের ন্যায় ভূমিরূপ তৈরি হয়। তখন এই ধরনের ভূমিরূপকে বলবো আমরা ক্যানিয়ন। কি বলবো? ক্যানিয়ন। এরপর আমরা জেনে নেব জলপ্রপাত। জলপ্রপাতটা কি? নদীর প্রবাহ পথে হঠাৎ ঢাল যদি পরিবর্তন হয়, এই হঠাৎ ঢাল পরিবর্তনের ফলে খরস্রোতার ঢালে, নদীর প্রবাহপথে ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য জলস্রোত খাড়া ঢাল বেয়ে উপর থেকে নিচের দিকে যখন প্রবল বেগে পড়ে তখন তাকে আমরা কি বলবো? জলপ্রপাত বা ওয়াটারফল। এটা কি বলবো আমরা? এই তো জল উচ্চভূমি থেকে হঠাৎ খরস্রোতের ফলে কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে জল যখন পড়ে তখন এইভাবে আছড়ে পড়ে, তখন এটাকে বলা হচ্ছে জলপ্রপাত। অর্থাৎ উপর থেকে জল যে পড়ছে খরস্রোত বেয়ে, সেটাই হচ্ছে জলপ্রপাত। আমরা জেনে নেব আবদ্ধ শৈলশিরা। আবদ্ধ শৈলশিরাটা কি এই সম্পর্কে হালকা করে আমরা জেনে নিই। আবদ্ধ শৈলশিরা এই পার্বত্য অংশে নদীর গতিপথে শৈলশিরা অবস্থান করলে নদী তখন কি হয়, তাকে পাশ কাটিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। তখন দূর থেকে দেখে মনে হবে শৈলশিরাগুলো পরস্পর আবদ্ধ হয়ে অবস্থান করছে।
তখন একে আমরা বলবো শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা। আবদ্ধ শৈলশিরা। এই প্রপাত কূপটা কি? জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে এক কথায় বলা হয় কি? প্রপাত কূপ। অর্থাৎ জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাটাকে বলা হয় প্রপাত কূপ। এরপর আমরা চলে আসবো মন্থকূপ। মন্থকূপ কাকে বলে? নদীর গতিপথে নরম শিলা অবস্থান করলে অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভে গর্তের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ওই গর্তের মধ্যে জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ি, বালি, কাঁকড়, কাদা, পলি, পাথর বিরামহীন আঘাতের ফলে নদীর তলদেশের শিলায় ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয়। এইরকম গর্তগুলোকে বলা হয় মন্থকূপ বা পটল। এক কথায় নদীর গতিপথে যদি নরম শিলা অবস্থান করে, অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডগুলির আঘাতে কি হয়? নদীগর্ভে গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলোকেই এক কথায় বলা হয় মন্থকূপ। আজকে আমরা সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নদীর তিনটি গতি যে রয়েছে, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে যে নদীর ক্ষয়কার্যের ফলে কি কি গঠিত ভূমিরূপগুলো তৈরি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে পরবর্তী ভিডিও যেটা নিয়ে আসবো, সেখানে নদীর মধ্যগতিতে কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।